আছি আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের আলোচনার বিষয় ডেটা ভিত্তিক মেটা মার্কেটিং নিয়ে কিছু উদ্ভট গল্প। সো আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা একটু আজকের কন্টেন্ট কি, আমরা কি কি বিষয় নিয়ে আজকে আলোকপাত করব সেই বিষয়টি দেখে আসি। সো আমাদের ডেটা ভিত্তিক ডেটা ভিত্তিক ডিজিটাল মার্কেটিং কিংবা ডেটা ভিত্তিক মেটা মার্কেটিং আমাদের অনেকের কাছে একটি পরিচিত টার্মিনোলজি, যেটি বেসিক্যালি অনেক সময় আমাদের কাছে খুব কমপ্লিকেটেড মনে হয়, বাট বিষয়টি খুবই সহজ। যাই হোক, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখে আসি। অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব ডেটা ভিত্তিক ট্র্যাডিশনাল মার্কেটিং ভার্সেস ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং ব্যাপারটি কি, কম্পোনেন্টস অফ ডেটা কম্পোনেন্টস অফ ডিজিটাল মার্কেটিং, স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কে ডিফাইন করা এবং এর বেনিফিটস সম্পর্কে জানা। ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর যেই টুলস গুলো রয়েছে, মেটা মার্কেটিং এর যে টুলস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কিভাবে একজন এক্সপার্ট ডেটা ড্রিভেন মেটা মার্কেটার হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। এই সাথে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, সেটি হচ্ছে যে জব অপরচুনিটিস। আমাদের এই মার্কেটে, লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের আসলে জবের কি কি ধরনের অপরচুনিটি রয়েছে। সো এট ফার্স্ট আমরা একটু দেখে আসি যে ট্র্যাডিশনাল মার্কেটিং ভার্সেস ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। সো আমাদের অনেকেই আমরা এটা ভেবে থাকি যে আসলে ট্র্যাডিশনাল মার্কেটিং একদমই খুবই ব্যর্থ একটি প্রচেষ্টা, বাট অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আসলে ট্র্যাডিশনাল মার্কেটিং ছাড়া বিক্রি করা সম্ভব নয় ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। বিশেষ করে যেই বিজনেস গুলো একদম রিটেলার কেন্দ্রিক, যেখানে রিটেলার, যেমন ফর এক্সাম্পল মেডিসিনের বিজনেস, যেখানে আপনার ডক্টর প্রেসক্রাইব করেন মেডিসিন এবং রিটেলার অর্থাৎ যিনি দোকানদার আছেন তিনি সেখান থেকে তার মেডিসিন গুলো ডিসবার্স করেন কাস্টমারদের কাছে। এই ধরনের বিজনেস গুলো কিছু পলিসির কারণে ডিজিটাল মার্কেটিং এ আমরা মার্কেটিং দিয়ে হ্যান্ডেল করতে পারি না, বাট সেগুলো আমরা এখন ব্র্যান্ডিং এর পারপাসে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং কে ব্যবহার করি। যেমন আমি নিজেই কিছু ফার্মাসিউটিক্যালস এর সাথে কাজ করছি, যেখানে আসলে তারা অর্গানিক্যালি এবং তারা আপনার ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে তাদের ব্র্যান্ডটাকে আসলে মানুষের কাছে পৌঁছাতে চায়। এখানে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর একটি দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে। এটি আমার কথা না, এটি রিসার্চ। আপনি যদি রিসার্চ করেন এবং আপনি যদি এই বিষয়ে পড়াশোনা করেন তাহলে অবশ্যই এই বিষয়টি দেখবেন যে ট্র্যাডিশনাল মার্কেটিং এর এই কমিউনিকেশন গুলো যথেষ্ট স্থায়ী। কারণ আমরা স্থায়ী যদি না হতো তাহলে আমরা কিন্তু দেখেন আজকে থেকে 20 বছর আগের কোন একটা বিজ্ঞাপন, টেলিভিশনের বিজ্ঞাপন আমরা কিন্তু রিকল করতে পারি। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এই বিষয়টিকে রিসার্চাররা বলছেন যে একটু কম গুরুত্বপূর্ণ, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ বলতে দীর্ঘস্থায়ী প্রভাবের দিক থেকে যদি আমরা চিন্তা করি। বাট এখানেও আমি বলতে চাই যে আমরা যদি গুছিয়ে মার্কেটিং করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করানো সম্ভব। ট্র্যাডিশনাল মার্কেটিং এর মাধ্যমে বিভিন্ন ক্যাম্পেইন পারফরমেন্স, যেমন আমরা যদি বলি যে এই বিজ্ঞাপনটি আসলে কতজন মানুষ দেখলো, এই বিজ্ঞাপন থেকে আসলে কতজন মানুষ কমেন্ট করলো বা হচ্ছে তার রিপ্লাইটা জানালো, এইটা কিন্তু আসলে ট্র্যাডিশনাল মার্কেটিং এর মাধ্যমে সম্ভব নয়, বাট ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এটি কিন্তু সম্ভব। সো আমরা যেমন একটা টার্ম ব্যবহার করে থাকি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ $1 এগেনস্টে আপনি কত ডলার রেভিনিউ জেনারেট করলেন সেটিকে বলা হয় রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সো আমরা যদি আসলে রিটার্ন অন অ্যাড স্পেন্ড এটিকে মেজারমেন্ট করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে, আদারওয়াইজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মেজার। এরপরে যে বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা কিন্তু চাইলেই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সব মানুষের কাছে রিচ করতে পারি না। কারণ আমাদের যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশে এখন ধরেন অ্যারাউন্ড 17 বা 18 কোটি মানুষ রয়েছে। সেখান থেকে আমরা কিন্তু হয়তো, আপনি যদি মেটার কথা চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে 4 থেকে 4.5 কোটি মানুষের কাছে মেক্সিমাম এই মুহূর্তে আসলে রিচ করা সম্ভব। সো বাকি মানুষদের কাছে রিচ করার কিন্তু আসলে আমাদের উপায়টা কিন্তু আসলে ট্র্যাডিশনাল মার্কেটিং। ট্র্যাডিশনাল মার্কেটিং এর জনপ্রিয়তা আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে যদি আমি ব্যাপারটি বলি এটি ভুল হবে, বাট আগের থেকে কিছুটা কিন্তু কম, এবং এখানে ডিজিটাল মার্কেটিং কিন্তু সে অনুযায়ী আস্তে আস্তে অর্থাৎ জনপ্রিয় হচ্ছে। এটির আরো একটি বড় কারণ হচ্ছে যে ট্র্যাডিশনাল মার্কেটিং চাইলেই আসলে একটু অনেক সিস্টেমেটিক অ্যাপ্রোচে করতে হয়, ডিজিটাল মার্কেটিং অনেক সিস্টেমেটিক অ্যাপ্রোচে করতে হয়, বাট আমরা জানি যে বাংলাদেশের ক্ষেত্রে এই সিস্টেম আসলে কাজ করে না, এবং আমরা জানি যে আসলে আমরা বুস্টিং, ফেসবুকের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা জানি যে আমরা বুস্টিং টার্মটা এখনো ভুলতে পারি নাই। যাই হোক, তো এই কারণগুলো কিন্তু আমাদের জন্য আসলে আহ, গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটি দেখে আসলে আন্দাজ করতে পারি যে আমাদের এই চ্যানেলগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে। রিটার্গেটিং বলে একটা টার্ম আছে, যেমন ফর এক্সাম্পল আপনি ধরে নেন যে আপনার একটা পার্সন, সে আপনার অ্যাডটি দেখেছে এবং তাকে আপনি আবার দেখাতে চান।
সো এই বিজ্ঞাপনটি কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং এর মাধ্যমে দেখানো কিছুটা অসম্ভব। আবার যদি আপনি অন্যভাবে চিন্তা করেন সেটি কিন্তু সম্ভব। যেমন আপনি প্রথম আলোতে বিজ্ঞাপন দিচ্ছেন। আপনি জানেন যে হ্যাঁ, আমি যদি এই বিজ্ঞাপনটা একটা সিরিজে দেই, আজকে দিচ্ছি, ৩ দিন পরে দিচ্ছি, ৭ দিন পরে একটা দিচ্ছি, তখন এটিকে আবার আমরা রিটার্গেটিং অ্যাড হিসেবে বলতে পারি। কারণ ওই মানুষগুলোর কাছে তো আমি কমিউনিকেট করছি এগেইন। বাট টু দি পয়েন্ট এ করাটা একটু ডিফিকাল্ট। বা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব সহজেই রিটার্গেটিং করাটা কিন্তু সম্ভব এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা যারা কাজ করি আমরা দেখেছি যে আসলে রিটার্গেটিং ছাড়া আমি বলতে পারি যে আসলে আমাদের অনেক এডই কাজ করে না। এবং রিটার্গেটিং একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এটি নিয়ে আলোচনা করব পরবর্তীতে যে রিটার্গেটিং আসলে কিভাবে করতে হয়, কিভাবে আমরা করব এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আরেকটি বিষয় দেখি সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ডিজিটাল মার্কেটিং। আমরা যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি এখানে কি ধরনের কম্পোনেন্ট রয়েছে? ফার্স্ট আমরা দিয়েছি যে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ডে বাই ডে মানুষ সার্চ করার অর্থাৎ সার্চ করতে যাচ্ছে বা মানুষ ধরেন কোনো কিছু সার্চ করে কিনতে চায়। এই যে বিহেভিয়ার, এই যে ইনটেন্ট, পারচেজিং ইনটেন্ট সেটি দেখে বোঝা যায় যে আসলে এসইও ওভার টাইমে আমাদের দেশে জনপ্রিয় হবে। যদিও গ্লোবাল মার্কেটে অনেক আগে থেকেই আমরা এসইও নিয়ে কাজ করি। আ এবং ওয়েব ডিজাইনের যে বিষয়টি বলা হয়েছে যে, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে, আ আপনি ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট কিন্তু ওয়েব। সো আপনার যদি একটি ওয়েব না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজিটাল অর্থাৎ ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং করাটা যথেষ্ট ডিফিকাল্ট হবে। সো এটি কিন্তু একটা খুবই মেজর কম্পোনেন্ট। কনটেন্ট মার্কেটিং। আমরা যদিও বলি যে খুবই কনটেন্ট মার্কেটিং গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ঠিক। তবে ব্যাপারটি হচ্ছে যে আমাদের এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে যেটা দেখেছি যে এই কনটেন্ট আসলে কনজিউম করে কারা? যেমন আপনি যদি এখন চিন্তা করেন যেমন আমরা কিছুদিন আগে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে একটি ট্রেন্ড দেখতে পেয়েছি এবং এটি কিন্তু খুবই ট্রেন্ডি একটা বিষয়। এই ট্রেন্ডি বিষয়ের মধ্যে আপনি দেখেন ফর এক্সাম্পল আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে কিংবা আপনি কোন ট্রেনিং প্রোভাইড করেন বা হোয়াটএভার ইট ইস। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কনটেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে আপনি অ্যাজ অ্যান ই-কমার্স এন্টারপ্রেনার আপনার অনেক কনটেন্ট থাকতে হবে ব্যাপারটা তা না। তবে যদি কনটেন্ট থাকে তাহলে কিন্তু বেটার। বাট সেই ক্ষেত্রে আরো একটি ইম্পোর্টেন্ট জিনিস কাজ করে সেটি হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমরা জানি যে আমাদের দেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে বা গ্লোবালি আপনি চিন্তা করলে অবশ্যই প্রচুর ইনফ্লুয়েন্সার এবং এই পেশাটা কিন্তু দিন, দিন জনপ্রিয় হচ্ছে। এবং তারা কিন্তু হচ্ছে যে আপনার প্রোডাক্টটাকে তার নির্দিষ্ট কনটেন্ট এ প্লেসমেন্ট করতে পারে। সো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বা আমরা যারা ধরেন যে বিভিন্ন ট্রেনিং প্রোভাইড করি বা সার্ভিস প্রোভাইড করি, তাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কনটেন্ট এর উপরে ভিত্তি করে আমরা কিন্তু অনেক ক্লায়েন্ট পেয়ে থাকি। এবং আমি বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে যতদিন ধরে কাজ করি আমি দেখেছি যে আমি যে ক্লায়েন্ট গুলো পেয়েছি, তার বেশিরভাগই আসলে এসেছে আমার ট্রেনিং থেকে কিংবা রেফারেন্স থেকে। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা এই যে মেটা নিয়ে কথা বলছি, এটি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা দেখতে পাচ্ছি যে TikTok জনপ্রিয় হচ্ছে, এটি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আমাদেরকে এই ট্রেন্ড গুলো জানতে হবে যে আসলে কোন সোশ্যাল মিডিয়া মার্কেটিং কখন কাজ করছে, কিভাবে কাজ করছে, কখন আমার এই মিডিয়াটা ব্যবহার করা দরকার সেটি কিন্তু আমাদেরকে জানতে হবে। ইমেইল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আ যে এখানে আপনার অনেক কিছু করার সুযোগ আছে। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ইমেইলটা যে অনেক ভালো কাজ করে এটি কিন্তু আমি বলব না। কারণ আমাদের দেশে আমাদের ওই ইমেইল কালচারটা আমরা প্র্যাকটিস করি না। দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই ইমেইল মার্কেটিং থেকে যে অনেক বেশি বেনিফিট নিতে পারি তা কিন্তু না। তবে যদি আপনার নির্দিষ্ট সেগমেন্টে আপনি কাজ করেন, নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করেন, তখন আপনি কিন্তু যদি ইমেইল আপনার সাবস্ক্রিপশন হয় তখন কিন্তু আপনি ইমেইল মার্কেটিং থেকে একটা বড় বেনিফিট পাবেন। ওয়েব অ্যানালিটিক্স আমরা একটা বড় আমাদের ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এর একটা বড় পার্ট হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স এর অনেক ধরনের কম্পোনেন্ট আছে যে ডেটা ট্র্যাকিং, এট ফার্স্ট প্ল্যানিং করতে হয় যে আমি কোন ডেটা ট্র্যাক করব। সেই ডেটাগুলোকে আমি আমার নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমি সেভ করব। সেখান থেকে আমি রিপোর্ট নিব। এই হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর একটা বড় পার্ট। সো ওয়েব অ্যানালিটিক্স এর কাজও কিন্তু আসলে প্রচুর আপনার জেনারেট হচ্ছে কারণ ই-কমার্স একটা ট্রেন্ডি বিষয়। প্রচুর মানুষ ই-কমার্স করছে। লোকাল, গ্লোবাল সব জায়গায় কিন্তু ই-কমার্স এর আজকে ছড়াছড়ি। সো সেই জায়গা থেকে আপনি চিন্তা করলে আপনি যদি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে ওয়েব অ্যানালিটিক্স এর আসলে দাপটটা কতখানি। এবং আমরা যদি একটু পরে লোকাল এন্ড ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা দেখি যে আসলে ওয়েব অ্যানালিটিক্স এর কি ধরনের কাজ ইন্টারন্যাশনাল মার্কেটে আছে আমরা কিন্তু দেখতে পারব। সো আমি একটু বলে দিই যেমন আমরা Google ট্যাগ ম্যানেজার ব্যবহার করি, আমরা Google অ্যানালিটিক্স ব্যবহার করি, Google ডেটা স্টুডিও ব্যবহার করি। এই সবকিছু মিলেই কিন্তু আসলে ওয়েব অ্যানালিটিক্স এর একটা চমৎকার ইকোসিস্টেম রয়েছে। আমরা সেটি ওভার টাইম এ দেখার চেষ্টা করব। এরপরে আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেটা ড্রিভেন মেটা মার্কেটিং কি এবং এটার বেনিফিট কি? সো আ আপনি দেখেন যে আ
প্রত্যেকটা মেটা ইউজারের ডেটা কিন্তু আসলে Facebook এর কাছে আছে। অর্থাৎ মেটার কাছে আছে। যেমন আপনি কোথায় বাস করেন, আপনার বয়স কত, আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড, আপনি কি নিয়ে কাজ করছেন, এভরিথিং বলা যায় যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় ঘুরছেন, কোথায় খাচ্ছেন, কোথায় শপিং করছেন, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন কিন্তু আসলে মেটা সেভ করে রাখে। সো আপনি ধরেন যে এট ফার্স্ট আপনি মেটা ইউজার, সেই মেটা ইউজার থেকে আপনি ধরেন যে কোন একটা নির্দিষ্ট ই-কমার্স বা কোন একটা আ আ কোম্পানির বা কোন একটা ব্র্যান্ডের ওয়েবসাইটে যাচ্ছেন বা অ্যাপে যাচ্ছেন। সেখান থেকে কিন্তু আমরা মেটাতে ডেটা পাঠাচ্ছি এবং সেই ডেটার উপরে ভিত্তি করে ২ টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে ওই মেটা ইউজার 1 কে সে বারবার দেখাচ্ছে প্রোডাক্টটা। অথবা আরেকটি ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে যে আমরা যেটাকে বলছি অ্যাডভান্টেজ টার্গেটিং। অর্থাৎ সে যখন আপনার কাছ থেকে অর্থাৎ মেটাকে যখন আমরা প্রপারলি ডেটা দিতে পারবো ওয়েবের মাধ্যমে, তখন কিন্তু মেটা আমাদেরকে মেক্সিমাম বেনিফিট দিবে। এবং আমরা দেখব যে আমরা রিসেন্ট যে আপডেট এসছে পারফরম্যান্স 5 সেখানে আমরা দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার কতটা বেড়েছে এবং সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আগামী দিনের সবচেয়ে বেস্ট স্ট্র্যাটেজি কিন্তু আসলে ডেটা ড্রিভেন মেটা মার্কেটিং। এবং এটা যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা আসলে সামনের দিকে টিকে থাকতে পারব না। সো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্টেজ টার্গেটিং। যেমন আপনি যখন ডেটা দিচ্ছেন মেটাকে আপনার যেটা যেকোনোভাবেই সেটা ওয়েবসাইটের থ্রুতে বা অ্যাপের থ্রুতে যেভাবেই আপনি ডেটা দিচ্ছেন না কেন, সেই ডেটাটা কিন্তু মেটা স্টোর করছে এবং সে তার রিলেভেন্ট পিপল দের কাছে খুঁজে নিচ্ছে যে আসলে এরা ইট মাইট বি আওয়ার কাস্টমার। সো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার বা এই যে আপনার মেটার অ্যাডভান্টেজ হচ্ছে মেটার একটা প্রোডাক্ট যেখানে সে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহারটিকে বাড়িয়েছে। সো আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আগামী দিনের ডেটা ড্রিভেন মার্কেটিং এর একটা বড় পার্ট কিন্তু বা মোস্টলি কাভার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। সো এই দুটো জিনিস দিয়ে আসলে মেটা তার অ্যাডভান্টেজ যে প্রোডাক্টটা আছে সেটিকে সাজিয়েছে। সো আমরা এখানে বেনিফিটস কি আসলে? পার্সোনালাইজড কমিউনিকেশন। যেমন ফর এক্সাম্পল আমরা দেখি যে ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে যখন ডেটা আছে, আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসতেছে ধরেন মেটা থেকে, তখন সেই ডেটা আমরা মেটাকে পাঠাচ্ছি। সেই সেখান থেকে মেটা আসলে একটা পার্সোনালাইজড কমিউনিকেশন করছে। কিভাবে করছে? যেমন আপনি ধরেন যে দেখবেন যে আপনি জুতা নিয়ে প্রচুর ইন্টারেস্টেড বা আপনি ধরেন যে ফর এক্সাম্পল আপনি পাঞ্জাবি নিয়ে প্রচুর ইন্টারেস্টেড বা আপনি শার্ট নিয়ে প্রচুর ইন্টারেস্টেড বা আপনি ধরেন কোন একটা গ্যাজেট নিয়ে প্রচুর ইন্টারেস্টেড। সো আপনি দেখবেন যে কোন একটা গ্যাজেট দেখেছেন, এরপরে আপনি সিমিলার ক্যাটেগরির প্রোডাক্ট কিন্তু আসলে দেখতে পাচ্ছেন। এটি কিভাবে দেখতে পাচ্ছেন এটি আমরা ওভার টাইমে জানতে পারবো। সেটি কিভাবে কনফিগার করতে হয় সেটিও আমরা জানার চেষ্টা করব। সো এই যে পার্সোনালাইজড কমিউনিকেশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি তো আসলে জানেন না যে আপনার কাস্টমার আসলে কারা। আমরা অনেক ক্ষেত্রে আগে যেমন আমরা ব্যবহার করতাম যে আপনার বিভিন্ন ইন্টারেস্ট বেসড টার্গেটিং আমরা ব্যবহার করতাম। বাট ভেরি রিসেন্ট যে আপডেট এসছে বেটার নতুন একটা আপনার আ আ যেই ফ্রেমওয়ার্ক এসছে অ্যাডভান্টেজ আ পারফরম্যান্স 5 সেই পারফরম্যান্স 5 অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে আমাদেরকে কিছু স্পেসিফিক জায়গাতে কাজ করতে হবে এবং সেই পার্সোনালাইজড কমিউনিকেশন গুলো হবে। আদারওয়াইজ আমরা কিন্তু আসলে আগের যেই মডেল আছে, সেই মডেলেই ঘুরপাক খাবো এবং আমরা কিন্তু আমাদের প্রপার কাস্টমারকে আসলে খুঁজে বের করতে পারব না। রিফাইন্ড কাস্টমার এক্সপেরিয়েন্স কারণ আপনি যখন একটা কাস্টমার আমি ফর এক্সাম্পল একটা কাস্টমার আমার ইন্টারেস্ট হচ্ছে ফর এক্সাম্পল ঘড়িতে। কেমন? সো আমি আমার সামনে যখন ঘড়ির বিজ্ঞাপন আসছে যখন আমি সেখানে ক্লিক করছি এবং সেখান থেকে তাদের ওয়েবসাইটে যাচ্ছি পারচেজ করি বা না করি। বাট আমার ইনটেন্ট বা আমার ইনটেনশন কিন্তু বা আমার ইন্টারেস্ট কিন্তু হচ্ছে যে আমার ঘড়ির দিকে। সো এই যে যখন আরেকটা সিমিলার ই-কমার্স ওয়েবসাইট যারা ঘড়ি নিয়ে কাজ করে আমি কিন্তু তাদের বিজ্ঞাপন দেখার আমার একটা পসিবিলিটি বেড়ে যায়। কারণ আমি ঘড়ি নিয়ে আসলে ইন্টারেস্ট শো করেছি মেটার কাছে। তো এই যে বেটার আপনার এই যে ডেটা আদান-প্রদান আমরা দেখব যে Google Analytics এ আমরা প্রচুর ডেটা পাই এবং আমরা আগে আমাদের Facebook Analytics ছিল যদিও এখন Facebook Analytics নেই। সো এই যে অ্যানালিটিক্যাল যেই ইনফরমেশন গুলো আছে যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলো নিয়ে আমরা কিন্তু একটা বেটার প্রোডাক্ট ডেভেলপ করতে পারি। কিভাবে ডেভেলপ করতে পারি? যে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে আমার যেই কাস্টমার গুলো এসছে তাদের মোস্টলি ধরেন যে নির্দিষ্ট ল্যান্ডিং পেজ বা নির্দিষ্ট ক্যাটেগরি পেজে আমার ল্যান্ড করছে। সো এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমার কাস্টমারের ডিমান্ড কি বা আমার কোন জিনিসটা নিয়ে কাজ করা দরকার। সো সেখান থেকে ভিত্তি করে সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু আসলে বেটার প্রোডাক্ট ডিজাইন বা ডেভেলপ করতে পারি। এবার আসছে যে আমাদের ডেটা ড্রিভেন মেটা মার্কেটিং এর জন্য কি ধরনের টুলস লাগবে? এট ফার্স্ট যেটি লাগবে সেটি হচ্ছে যে মেটা বিজনেস স্যুট। আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের ওয়েবসাইট একটি গুরুত্বপূর্ণ পার্ট। কারণ ওয়েবসাইট ছাড়া আপনি কিন্তু আসলে ডেটা ড্রিভেন মেটা মার্কেটিং এর যে মজাটা, সেই মজাটা আসলে নিতে পারবেন না। এবং ওয়েব অ্যানালিটিক্স। আমি একটু আগেই বলেছি যে ওয়েব অ্যানালিটিক্স খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কারণ এই ওয়েব অ্যানালিটিক্স এর মাধ্যমে আপনি যে ডেটাটা আপনার বিভিন্ন সিস্টেমে নিচ্ছেন, যেমন মেটার ক্ষেত্রে আমরা ডেটাটা পিক্সেলে নিয়ে যাচ্ছি, কেমন? বা যেটাকে আমরা বলি কনভার্সন এপিআই, এটার মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলোকে একটা সার্টেন জায়গায় রাখছি এবং সেখান থেকে আমরা রিপোর্ট করতেছি, সেখান থেকে এনালাইসিস করছি এবং আমি সিদ্ধান্তে পৌঁছাচ্ছি। হুইচ ইস ভেরি ইম্পোর্টেন্ট। সো ওয়েব অ্যানালিটিক্স কিন্তু দিন, দিন জনপ্রিয় হচ্ছে, কারণ লোকাল এবং গ্লোবাল সব মার্কেটেই এই ওয়েব অ্যানালিটিক্স কিন্তু একদম ম্যান্ডেটরি, একদম আলু ভর্তার মতো আরকি। আপনি যদি চিন্তা করেন যে একদম ম্যান্ডেট, যে আসলে এটি না থাকলে আসলে আপনার রান্নাই হবে না। অর্থাৎ এটি ছাড়া, ওয়েব অ্যানালিটিক্স ছাড়া যে ই-কমার্স এর ব্যাপারটি, সেটি আমি নিজেও আসলে কল্পনা করতে পারি না যে এটি ছাড়া কিভাবে আসলে একটি ই-কমার্স সাইট হতে পারে। যদিও আমাদের দেশে প্রচুর এফ-কমার্স রয়েছে। আ আ আ আমি ইনফেক্ট পার্সোনালি এফ-কমার্স নিয়ে কাজ করা হয়নি। ওরকম অভিজ্ঞতা আমার নাই। বাট যেহেতু ই-কমার্স নিয়ে আমি কাজ করি মেইনলি, সো এই জায়গা থেকে আমি দেখেছি যে আসলে ওয়েব অ্যানালিটিক্স এর ব্যবহার ছাড়া কোনোভাবেই একটা ই-কমার্স প্রতিষ্ঠানকে সাস্টেইনেবল করা যায় না। এবার আপনি কিভাবে আসলে ডেটা ড্রিভেন মেটা মার্কেটার হবেন? আপনাকে মেটা বিজনেস সুটের একদম আদ্যোপান্ত, অর্থাৎ A to Z অলমোস্ট আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারবেন না। নাম্বার 2 হচ্ছে যে Facebook পিক্সেল এবং কনভার্সন এপিআই সম্পর্কে আপনার খুব বিস্তর ধারণা থাকতে হবে। সেলস ফানেল সম্পর্কে কিন্তু আপনাকে বিস্তর ধারণা রাখতে হবে। এখানে টপ ফানেলে আমার কি যাবে, কি কনটেন্ট যাবে, কোন অডিয়েন্স এর কাছে যাবে, মিড ফানেলে কোন অডিয়েন্স এর কাছে যাবে এবং বটম ফানেলে যে অডিয়েন্স এর কাছে, এই বিষয়টা আপনার আসলে নখদর্পণে থাকতে হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি বলে দিচ্ছি যে এটি আপনি কিন্তু বিনামূল্যেই দেখতে পাচ্ছেন। এবং টুলস অফ ওয়েব অ্যানালিটিক্স। তো আমরা যে টুলস গুলো, ধরেন ফর এক্সাম্পল গুগল অ্যানালিটিক্স কিংবা জিটিএম, কিংবা আগে যেটা ছিল ডেটা স্টুডিও, সেটার নাম এখন পরিবর্তন হয়ে এসেছে লুকার স্টুডিও। সো এই লুকার এগুলো ব্যবহার যদি আমরা ভালো মতো করতে পারি, এই টুলস গুলো ব্যবহার, তাহলে কিন্তু আমরা খুব চমৎকারভাবে আমার ডেটাগুলোকে নিয়ে খুব চমৎকারভাবে ভিজুয়ালাইজ করে বলতে পারবো যে আসলে না, এই ক্যাম্পেইন থেকে আমার বেটার ফিডব্যাক আমি পেয়েছি, এই ক্যাম্পেইন থেকে আমার এভারেজ অর্ডার ভ্যালু কেমন ছিল। সো এই ধরনের বিষয়গুলো আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু আসলে শাইন করতে পারবেন না। জব অপরচুনিটিস। সো আমরা যখনই এটা কাজ করতে যাই, তখন আমরা এটা ভাবি যে আসলে আমাদের এখানে জব অপরচুনিটিস কি আছে। সো আমরা এখানে জব অপরচুনিটিস গুলো দেখার চেষ্টা করি। যদিও Upwork এ আমার ওয়ান্স আপন এ টাইম, আপনারা হয়তো জানেন যে Upwork এ আমি প্রচুর কাজ করতাম। বাট এখন আর Upwork এ কাজ করা হয় না। আ সো তারপরেও আমরা যেটা দেখেছি যে আসলে আপনি যদি ওয়েব অ্যানালিটিক্স চান, Upwork বলেন, Fiverr বলেন, প্রত্যেকটি জায়গাতে ওয়েব অ্যানালিটিক্স এর প্রচুর কাজ আছে। যেমন এখানে Google Analytics ফর ই-কমার্স ট্র্যাকিং, অ্যানালিটিক্স সার্চ কনসোল, Google ট্যাগ ম্যানেজার। সো এগুলো নিয়ে আমরা ধাপে, ধাপে আলোচনা করব। আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। যাতে করে আপনি পরবর্তী কনটেন্টটি আসলে পেতে পারেন। সো এটি নিয়ে আমরা আসলে বিস্তর আলোচনা করব যে আসলে কিভাবে একটা Fiverr এর ক্ষেত্রে গিগ ক্রিয়েট করতে হয় কিংবা এখানে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। আসলে এটি খুবই সিম্পল একটি বিষয়, বাট স্কিল যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে এই এখানে আ প্রজেক্ট করেও কিন্তু আপনি আসলে কাজ করতে পারবেন না। কারণ আপনার ইফ ইউ ডোন্ট হ্যাভ স্কিল, দেন আপনার কিন্তু আস্তে, আস্তে এটা, আপনি যদিও কাজ পান, তারপরেও কিন্তু আপনার প্রোফাইল আস্তে, আস্তে আ হবে। আপনার এখানে কি বলে এটাকে? আপনার ডাউনগ্রেড হয়ে যাবে। সো এটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। সো আমরা ইনকাম করার আগে আমরা একটু চেষ্টা করি যে আসলে কিভাবে এ আমরা এই প্ল্যাটফর্ম এর সাথে কানেক্টেড হবো, কিভাবে এই প্ল্যাটফর্ম এক্সপার্ট হবো, এই জিনিসগুলো আমাদের জানাটা আমি মনে করি যে আসলে খুবই ইম্পোর্টেন্ট। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি যে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আশা করছি যে সেখান থেকে আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।